হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আসন্ন প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য যে সিচুয়েশনাল বা পরিস্থিতিমূলক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তবে এগুলো প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর হয় না। আমি আমার মতো করে প্রশ্নের উত্তরগুলো রেডি করেছি। তো তোমাদের যদি কারো মনে হয় যে প্রশ্নের উত্তরটা অন্যরকম হলে ভালো হতো, তাহলে তোমরা সেরকম করে নিজেদের মতো সাজিয়ে নিও। আমার এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা একটা আইডিয়া পাও যে কেমন ধরনের প্রশ্ন হয় আর তার উত্তরগুলো কেমন হতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি কাজে লাগবে। ধন্যবাদ। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, একজন প্রাথমিক শিক্ষকের স্কুলে কী কী কাজ থাকে? তো আমি উত্তর যেটা দিয়েছি, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের দায়িত্ব শুধুমাত্র পাঠদানেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও আরও অনেক কাজ থাকে। যেমন পাঠ্যসূচি অনুযায়ী প্রতিদিন ক্লাস নেওয়া, পাঠ পরিকল্পনা তৈরি করা, নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ফলাফল মূল্যায়ন করা, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের সাহায্য করা, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা এবং বিশেষ দিবস উদযাপন আয়োজন করা, শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা, উপস্থিতি খাতা পরিচালনা করা, স্কুলের বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পাদন করা, সরকারি প্রকল্প যেমন মিড ডে মিল বা শিক্ষার্থীদের স্কলারশিপ প্রভৃতি বাস্তবায়নে অংশগ্রহণ করা। এরপরে যে প্রশ্ন রয়েছে, একজন ছাত্র ক্লাসে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না এবং অন্যদেরও বিরক্ত করছে, আপনি কি করবেন? তো প্রথমে ছাত্রটির কাছে গিয়ে নরম সুরে তাকে তার আচরণের কারণ জানতে চাইব, তাকে আলাদাভাবে নিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করব, তাকে ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দিয়ে অনুপ্রেরণা দেব, প্রয়োজন হলে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করব, তারপর ইতিবাচক শৃঙ্খলার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব। এরপরে যেটা প্রশ্ন, আপনার ক্লাসে কয়েকজন ছাত্র পড়াশোনায় পিছিয়ে রয়েছে, আপনি কি পদক্ষেপ নেবেন? পিছিয়ে থাকা ছাত্রদের আলাদাভাবে পর্যবেক্ষণ করব এবং তাদের দুর্বলতা চিহ্নিত করব, তাদের জন্য আলাদা পাঠ পরিকল্পনা তৈরি করব, ক্লাসের পর বা অতিরিক্ত সময়ে বিশেষ সহায়তা প্রদান করব, সহজ ও আকর্ষণীয় শিক্ষণ উপকরণ ব্যবহার করব, ছাত্রদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সহায়তা চাইব। এরপরের যে প্রশ্ন রয়েছে, ক্লাসরুমে হঠাৎ ঝগড়া বা বিবাদ শুরু হলে আপনি কি করবেন? প্রথমত ঝগড়ার কারণ জানতে শান্তভাবে দুই পক্ষকেই থামানোর চেষ্টা করব। বিষয়টি নিয়ে কারো প্রতি পক্ষপাতিত্ব না করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেব। ছাত্রদের বোঝাবো যে ক্লাসরুমে ঝগড়া নয়, সহযোগিতার মনোভাব থাকতে হবে। প্রয়োজন হলে ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানাবো। এরপরের যে প্রশ্ন, আপনার ক্লাসে কিছু ছাত্র ক্লাসমুখী নয় এবং পড়াশোনায় আগ্রহ দেখায় না, আপনি কি করবেন? ক্লাসকে আরও আকর্ষণীয় ও মজাদার করার জন্য গল্প, ছবি ও গেম ব্যবহার করব। ছাত্রদের ব্যক্তিগত আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা উপকরণ তৈরি করব। পড়াশোনার গুরুত্ব বোঝাতে বাস্তব জীবনের উদাহরণ দেব। উৎসাহমূলক কার্যক্রম চালু করব, যেমন ভালো কাজের জন্য পুরস্কার। ছাত্রদের সৃজনশীলতাকে উৎসাহিত করব। এরপরের প্রশ্ন রয়েছে, ক্লাসে আপনি একটি নতুন বিষয় পড়াচ্ছেন কিন্তু বেশিরভাগ ছাত্র বুঝতে পারছে না, আপনি কি করবেন? তো বিষয়টি সহজ এবং সরল ভাষায় পুনরায় ব্যাখ্যা করব। চিত্র, চার্ট বা গল্পের মাধ্যমে বিষয়টি শেখানোর চেষ্টা করব। ছোট ছোট গ্রুপে বিভক্ত করে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। অনুশীলনমূলক কাজ বা গেমের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করব। যদি সমস্যা সমাধান না হয়, পরবর্তী ক্লাসে বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করব। এরপরে প্রশ্ন রয়েছে, ক্লাসে একটি ছাত্র হঠাৎ কান্না শুরু করেছে, কিভাবে পরিস্থিতি সামলাবেন? তো প্রথমে তাকে শান্ত করে জিজ্ঞাসা করব কেন সে কান্না করছে। তাকে নিরাপদ বোধ করানোর জন্য আলাদাভাবে কথা বলবো। অন্য ছাত্রদের শান্ত রেখে বিষয়টি মীমাংসার চেষ্টা করব। প্রয়োজন হলে তাকে বিশ্রামের জন্য সাময়িকভাবে বাইরে পাঠাবো। এরপর অভিভাবকদের জানিয়ে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। পরবর্তী প্রশ্ন, আপনার ক্লাসে কিছু ছাত্র শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন, আপনি কিভাবে তাদের সাহায্য করবেন? তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ শিক্ষণ পদ্ধতি বা উপকরণ ব্যবহার করব। ক্লাসরুমে সমতার পরিবেশ তৈরি করব, যাতে তারা কোনো বৈষম্যের শিকার না হয়। অন্যান্য ছাত্রদের তাদের প্রতি সহানুভূতিশীল হতে শেখাবো। বিশেষজ্ঞদের পরামর্শ নেব এবং প্রয়োজনে অভিভাবকদের সাহায্য চাইব। এরপর তাদের সক্ষমতার উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করব এবং ধৈর্যের সঙ্গে কাজ করব। এরপরে প্রশ্ন, একটি শিক্ষার্থীর ফলাফল বারবার খারাপ হচ্ছে, অভিভাবক অভিযোগ করছেন এটি আপনার পাঠদানের ফল, আপনি কিভাবে বিষয়টি মোকাবিলা করবেন? প্রথমে বিষয়টি বুঝতে ছাত্রের সাথে এবং পরে অভিভাবকদের সাথে কথা বলবো। ছাত্রটির শিক্ষার ঘাটতির কারণ চিহ্নিত করব, যেমন মনোযোগের অভাব হতে পারে, পড়াশোনার চাপ হতে পারে। অভিভাবকদের শান্তভাবে বোঝাবো যে এটি একটি দলগত প্রচেষ্টা এবং আমরা একসঙ্গে সমস্যার সমাধান করব। ছাত্রটির জন্য ব্যক্তিগত শিক্ষণ পরিকল্পনা তৈরি করব এবং ফলাফলে
উন্নতি আনার চেষ্টা করব। অভিভাবকদের নিয়মিত আপডেট দেব যাতে তারা সন্তানের উন্নতি পর্যবেক্ষণ করতে পারে। এরপরে প্রশ্ন, ক্লাসে হঠাৎ একজন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে, কি করবেন? প্রথমে ছাত্রটিকে দ্রুত ক্লাসের বাইরে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করব। প্রাথমিক চিকিৎসা করার জন্য স্কুলের স্বাস্থ্যকর্মীর সাহায্য নেব। ছাত্রটির অভিভাবকদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করাবো। তারপর পরিস্থিতি গুরুতর হলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অন্যান্য ছাত্রদের জানিয়ে দেব যাতে তারা বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়। এরপরে প্রশ্ন, আপনার ক্লাসে একটি শিক্ষার্থী দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না, কী পদক্ষেপ নেবেন? প্রথমে বিষয়টি খতিয়ে দেখার জন্য তার সহপাঠীদের কাছ থেকে তথ্য নেব। এরপর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করব এবং অনুপস্থিতির কারণ জানব। এরপর ছাত্রটির সমস্যার সমাধান চেষ্টা করব, যেমন স্বাস্থ্য বা পারিবারিক সমস্যার ক্ষেত্রে যদি কোনো সহায়তা করা যায়। এরপর পড়ালেখার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করব। তারপর তাকে স্কুলে ফেরাতে প্রয়োজনীয় প্রেরণা দেব। এরপরে প্রশ্ন রয়েছে, আপনার সহকর্মীদের মধ্যে কারোর সঙ্গে মতবিরোধ হলে কিভাবে তার সমাধান করবেন? প্রথমত বিষয়টি নিয়ে সরাসরি এবং শান্তভাবে সহকর্মীর সঙ্গে আলোচনা করব। দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করব। সমস্যাটি ব্যক্তিগত পর্যায়ে সমাধান করতে ব্যর্থ হলে প্রধান শিক্ষকের সাহায্য চাইব। পেশাদারিত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাব। এরপর ভবিষ্যতে এমন মতবিরোধ এড়ানোর জন্য একটি ইতিবাচক পরিবেশ নিশ্চিত করব। এরপরে প্রশ্ন রয়েছে, আপনার স্কুলে কিছু শিক্ষার্থী প্রতিদিন দেরি করে আসে, আপনি কি করবেন? প্রথমত দেরি করার কারণ খুঁজে বের করব। তাদের এবং তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করব। দেরি করলে ক্লাসের কী ক্ষতি হয় তা বোঝাবো। সময় মতো স্কুলে আসার জন্য একটি পুরস্কার ভিত্তিক পদ্ধতি চালু করব। স্কুল কর্তৃপক্ষের সহায়তায় সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করব। এরপরে প্রশ্ন রয়েছে, একজন ছাত্র বারবার ভুল করছে এবং নিজেকে নিয়ে হতাশ, কিভাবে তাকে সাহায্য করবেন? তো ছাত্রটির ভুলগুলো বুঝতে সাহায্য করব এবং তাকে উৎসাহ দেব যে এটি শেখার অংশ। তার ছোট ছোট সাফল্যগুলোর জন্য প্রশংসা করব। ধৈর্যের সাথে বিষয়টি বুঝিয়ে দেব এবং আরও অনুশীলনের সুযোগ দেব। তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি সহজ লক্ষ্য নির্ধারণ করব। তারপর অভিভাবকদের সাথে যোগাযোগ করে বাড়িতেও সমর্থনের পরামর্শ দেব। এরপরে প্রশ্ন রয়েছে, অভিভাবকদের ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার প্রবণতা কমিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্তানদের ভর্তি করানোর জন্য আপনি কি করবেন? তো তার উত্তরগুলো আমি যেগুলো রেডি করেছি। প্রথমত অভিভাবকদের বোঝাতে হবে যে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে এবং আধুনিক মানের শিক্ষা দেওয়া হচ্ছে। অভিভাবকদের জানাবো যে সরকারি স্কুলেও তাদের সন্তানের ইংরেজি দক্ষতা বিকাশে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বিদ্যালয়গুলোর ফ্রি বা স্বল্প খরচে শিক্ষা, মিড ডে মিল, ইউনিফর্ম, বই এবং অন্যান্য সুবিধাগুলোর কথা তুলে ধরতে হবে। অভিভাবকদের অর্থনৈতিক দিক থেকে সরকারি বিদ্যালয়ের সুবিধার কথা বোঝানো। এটাও বোঝাবো যে আপনার সন্তান শুধু পড়াশোনায় নয়, পুষ্টি ও সম্পূর্ণ মানসিক বিকাশও পাবে। এরপর ইংরেজি মাধ্যম স্কুলের উচ্চ খরচ এবং অনেক সময় নিম্নমানের শিক্ষার বাস্তবতা অভিভাবকদের সামনে তুলে ধরা। অভিভাবকদের বোঝানো যে খরচ বাড়ানোর চেয়ে মানসম্মত শিক্ষার দিকে মনোযোগ দেওয়া জরুরি। এটাও বলতে পারেন, সব ইংরেজি মাধ্যম স্কুল মানসম্মত শিক্ষা দিতে পারে না, এখানে আমরা মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি। এছাড়াও অভিভাবকদের সন্তুষ্ট করার জন্য তাদের সন্তানের ভবিষ্যতের প্রতি আপনার মনোযোগ এবং যত্ন প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তারা দেখবে যে সরকারি বিদ্যালয় তাদের সন্তানকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দিতে সক্ষম, তখনই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে উৎসাহী হবে। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা মাধ্যমে সন্তানদের পড়ানোর জন্য অভিভাবকদের কিভাবে উৎসাহিত করবেন? তো এর উত্তর হতে পারে, আপনার সন্তান যদি বাংলা মাধ্যমে পড়ে তাহলে সে নিজের ভাষা এবং সংস্কৃতির প্রতি গর্ববোধ করবে। মাতৃভাষায় পড়াশোনা করলে শিশুর চিন্তা করার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। আপনার সন্তানের ভবিষ্যৎ শুধু মাধ্যমের উপর নির্ভর করে না, বরং তার শিক্ষা এবং প্রচেষ্টার উপর নির্ভর করে। বাংলা মাধ্যমে পড়ে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক এবং বিজ্ঞানী হয়েছে। বাংলা মাধ্যমে পড়লেও আপনার সন্তান ইংরেজিতে সাবলীল হতে পারবে, কারণ আমরা আধুনিক ইংরেজি শিক্ষা পদ্ধতি অনুসরণ করছি। আমরা শিশুদের বহুভাষিক দক্ষতা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অতিরিক্ত অর্থ ব্যয় না করেও বাংলা মাধ্যমে আপনার সন্তান মানসম্মত শিক্ষা পেতে পারে। বাংলা মাধ্যমের শিক্ষা সাশ্রয়ী এবং এর গুণগত মান উন্নত। শিশু যখন নিজের ভাষায় পড়ে তখন তার শেখার আগ্রহ এবং ফলাফল দুটোই ভালো হয়। মাতৃভাষায় ভালো ভিত্তি তৈরি হলে ভবিষ্যতে অন্য ভাষা শেখা সহজ হয়। এছাড়াও বাংলা মাধ্যমে পড়ার মাধ্যমে আপনার সন্তান সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হতে পারবে। এরপরে প্রশ্ন রয়েছে, একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রাইভেট টিউশন পড়ানোর বিষয়ে আপনার মতামত কী? একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রাইভেট টিউশন পড়ানোতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। শিক্ষক যদি ক্লাসে পূর্ণ শক্তি দিয়ে না পড়িয়ে টিউশনের জন্য শিক্ষার্থীদের নির্ভরশীল করে তোলেন, তা তার নৈতিকতার পরিপন্থী।
বিদ্যালয়ের দায়িত্ব পালনের পর টিউশন পড়ানোর জন্য সময় দিলে শিক্ষকের ক্লান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে। এটি তার বিদ্যালয়ের পাঠদানের প্রভাব ফেলতে পারে। শিক্ষক যদি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন পড়ান তাহলে পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকে। ক্লাসে অন্য শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান বিতরণ, কিন্তু প্রাইভেট টিউশন পড়ানোর ফলে এটি আর্থিক লেনদেনের বিষয় হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের জন্য প্রাইভেট টিউশন নিষিদ্ধ করছে। এটি করলে আইন ভঙ্গের সম্ভাবনা থাকে। শিক্ষকদের উচিত বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পূর্ণ মনোযোগ দিয়ে টিউশনের প্রয়োজনীয়তা কমানো। শিক্ষকদের উচিত টিউশন পড়ানোর পরিবর্তে বিদ্যালয়ের ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সময় ও সমর্থন বাড়ানো। যদি বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজস্ব শিক্ষার্থীদের টিউশন পড়ান তাহলে এটি এক ধরনের পক্ষপাতিত্ব বা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের টিউশনের জন্য প্রলুব্ধ করেন, যা শিক্ষার প্রতি দায়িত্ববোধের পরিপন্থী। এরপরে প্রশ্ন রয়েছে, সু অভ্যাস গঠনের ক্ষেত্রে একজন শিক্ষকের দায়িত্ব কী হতে পারে? তো প্রথমত, শিক্ষকরা যদি সু অভ্যাস পালন করে তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যেমন সময়ানুবর্তিতা, সঠিক আচরণ, পঠন পাঠনে নিষ্ঠা, শৃঙ্খলা ইত্যাদি। শিক্ষকের ব্যক্তিগত অভ্যাসই শিক্ষার্থীদের কাছে শিক্ষার মূল সূত্র হিসেবে পরিচিত হয়। সু অভ্যাসের মধ্যে সময় ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা অন্যতম। শিক্ষকরা যদি সময়মতো ক্লাস শুরু এবং শেষ করেন, সময়ের প্রতি গুরুত্ব দেন, তবে শিক্ষার্থীরা এটা অনুকরণ করবে। শিক্ষকরা তাদের নিজস্ব সময় ও কাজের প্রতি দায়িত্বশীল হলে শিক্ষার্থীদের মধ্যে সঠিক সময় ব্যবহারের অভ্যাস গড়ে ওঠে। শিক্ষকদের একটি প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটি তাদের অভ্যাসে পরিণত করা। শিক্ষার্থীদের বোঝানো যে পড়াশোনা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রয়োজনীয়। শিক্ষকরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এরপর তারা যদি সফলতার দিকে ধাবিত হওয়ার জন্য অনুপ্রেরণা দেন, তাহলে শিক্ষার্থীরা ভালো অভ্যাস গড়ে তুলতে সক্ষম হবে, যেমন সমস্যার সমাধান খোঁজা, উদ্যোগী হওয়া, সততা ইত্যাদি। সুস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক কসরত এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার বিষয়ে সচেতন করতে পারেন। এটি তাদের মনোবল ও শারীরিক উন্নতি দুটি ক্ষেত্রেই সহায়ক। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ভালো সামাজিক আচরণ, যেমন সম্মান, সততা, সহানুভূতি এবং সহযোগিতা শেখানো। স্কুলে বা বিদ্যালয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহযোগিতামূলক মনোভাব এবং সহানুভূতিশীলতা গড়ে ওঠা জরুরি। শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত দায়িত্ব ও কর্তব্য অনুভূতি গড়ে তুলতে পারেন, যেমন স্কুলের কাজ, পরিবেশ রক্ষার জন্য উদ্যোগী হওয়া, সামাজিক দায়িত্ব পালন করা ইত্যাদি। এরপরে প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে পুরস্কার প্রদান কতটা কার্যকরী? প্রথমত, উৎসাহ ও প্রেরণা বৃদ্ধি। শিক্ষার্থীরা যখন পুরস্কৃত হয় তখন তাদের প্রচেষ্টা এবং পরিশ্রমের জন্য স্বীকৃতি পায়, যা তাদের আরও ভালো করার জন্য প্রেরণা দেয়। এটি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তোলে। 2 নম্বরে আমি লিখেছি, সাফল্য অর্জনে ইতিবাচক অভ্যাস গঠন। পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাফল্য অর্জনের প্রতি আগ্রহ এবং একটি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। তারা বুঝতে পারে যে তাদের কঠোর পরিশ্রম মূল্যায়িত হচ্ছে, যা ভবিষ্যতে আরও ভালো অভ্যাস গড়ে তোলার জন্য সহায়ক। 3 নম্বরে রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি। পুরস্কৃত হওয়ার ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তারা বিশ্বাস করে যে তারা সফল হতে পারে এবং তারা যে লক্ষ্য স্থির করেছে তা অর্জন সম্ভব। এটি তাদের ব্যক্তিগত উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। এরপর রয়েছে স্বীকৃতির অনুভূতি। একজন শিক্ষার্থী যখন তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হয় তখন সে নিজেকে মূল্যবান অনুভব করে এবং তার জন্য এটি একটি পুরস্কৃত অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। এটি তার শিক্ষা জীবনে এক ধরনের অনুভূতিগত মূল্য যোগ করে। এরপর হচ্ছে সৃজনশীলতা ও প্রতিযোগিতা উন্নয়ন। পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি করে। তারা নতুন নতুন চিন্তাভাবনা ও ধারণা নিয়ে কাজ করতে উৎসাহী হয়। এরপর হচ্ছে পুরস্কারের সম্ভাব্য নেতিবাচক দিক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত নির্ভরতা। যদি পুরস্কার শুধুমাত্র বাহ্যিক অনুপ্রেরণার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তবে শিক্ষার্থীরা নিজস্ব অন্তর্নিহিত প্রেরণা হারাতে পারে এবং তারা শুধু পুরস্কারের জন্য কাজ করতে পারে। এটি তাদের আত্মবিশ্বাসের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে, কারণ তারা কখনো নিজের জন্য কাজ করার অভ্যাস তৈরি করতে পারে না। এরপর হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। কখনো কখনো পুরস্কারের জন্য প্রতিযোগিতা অতিরিক্ত হয়ে যেতে পারে, যা শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ বা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি করে। এটি তাদের মধ্যে সম্পর্কের অবনতিও ঘটাতে পারে, কারণ কিছু শিক্ষার্থী অন্যদের উপর বেশি মনোযোগ দেয় বা কম মূল্যায়িত হতে পারে। এরপর রয়েছে পুরস্কার ব্যবস্থায় সতর্কতা ও আমরা কি কি পুরস্কার দিতে পারি। যেমন রয়েছে ভিন্ন ধরনের পুরস্কার। শুধু বস্তুগত পুরস্কার পরিবর্তে প্রশংসা, সনদ বা অন্যান্য অদৃশ্য পুরস্কার যেমন প্রশংসা ও বাহবা ব্যবহার করা উচিত, যাতে শিক্ষার্থীরা মনে করে যে তারা সত্যি মূল্যবান। একজন শিক্ষকের ভালো দৃষ্টিভঙ্গি,
শিক্ষককে পুরস্কার প্রদানকারীর পাশাপাশি একটি গাইড ও অনুপ্রেরণাদাতা হতে হবে, যাতে শিক্ষার্থীরা পুরস্কারের চেয়ে বেশি নিজের উন্নতি এবং শিক্ষা নিয়ে মনোযোগী হয়। পুরস্কার সঠিকভাবে বিতরণ। পুরস্কার কেবলমাত্র অমূলক বা আবেগপূর্ণভাবে দেওয়া উচিত নয়। এটি সঠিকভাবে, যুক্তিযুক্তভাবে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের জন্য পুরস্কৃত করতে হবে, যাতে তারা যেন মনে করে যে তাদের অর্জন সত্যিই কৃতজ্ঞতার যোগ্য। এরপরে প্রশ্ন রয়েছে, স্কুলে খেলাধুলার প্রয়োজন কি? তো এর উত্তর যেগুলো আমি রেডি করেছি: খেলাধুলো শিশুদের স্বাস্থ্যবান এবং সক্রিয় রাখতে সাহায্য করে। দলগত খেলাধুলা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মূল্যবোধ শেখায়। এটি সময় ব্যবস্থাপনা এবং দায়িত্ববোধের মতো গুণাবলী গড়ে তোলে। খেলাধুলা দলগত কাজ, বন্ধুত্ব এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা উন্নয়ন করে। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধার বোধ জাগিয়ে তোলে। এরপরে প্রশ্ন, আপনি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ হয়ে ছাত্রছাত্রীদের উন্নতি কিভাবে করবেন? তো এর উত্তর হিসাবে, প্রত্যেক শিশুর শিখন ক্ষমতা, গতি ও পছন্দ আলাদা। তাদের বুঝতে এবং সেভাবে শেখানোর চেষ্টা করব। দুর্বল দিকগুলো চিহ্নিত করব এবং সেগুলোতে সাহায্য করব। পাশাপাশি তাদের শক্তিশালী দিকগুলো আরও উন্নত করতে উৎসাহ দেব। পাঠ্য বইয়ের বাইরে উদাহরণ, গল্প, চিত্র এবং হাতে কলমে কাজ করাবো। ক্লাসের মধ্যে যে বাচ্চারা বেশি মনোযোগ দেয় না, তাদের বিশেষভাবে পর্যবেক্ষণ করব। এরপর শিক্ষা পদ্ধতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করব। এরপর শিশুদের শেখার অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করব। ছোট ছোট পরীক্ষা, ক্রিয়াকলাপ ও হোমওয়ার্কের মাধ্যমে শিশুদের দক্ষতা মূল্যায়ন করব এবং আমি যাদের সহজে শেখাতে পারি তার জন্য নতুন শিক্ষণ পদ্ধতি এবং কৌশল শিখতে প্রশিক্ষণ গ্রহণ করব। এছাড়াও অন্য অভিজ্ঞ শিক্ষকদের সাথে আলোচনা করে নতুন ধারণা ও পদ্ধতি গ্রহণ করব। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।